হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমি ভার্ব সম্বন্ধে আজকে তোমাদের বোঝাবো। তো WBCS এর নোটিফিকেশন এখনো আসেনি, কিন্তু পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে পিএসসি। সুতরাং পরীক্ষার ডেট অনুযায়ী 15ই ডিসেম্বর হতে চলেছে আমাদের এবছর পরীক্ষা 2024 এর প্রিলিমস। তো মোটামুটি আর তোমার হাতে 5 মাস মতো সময় আছে। তো 5 মাসটাকে ঠিকঠাক করে ইউটিলাইজ করতে হবে। তার জন্য কিন্তু পড়াশোনাটা এখন থেকে করতে হবে। যথেষ্ট সময় আছে এখনো, কারণ এখনো নোটিফিকেশন দেবে, তারপরে হচ্ছে আমাদের ফর্ম জমা দিতে হবে, সাবমিট করতে হবে। দেন মানে প্রচুর সময় আছে এখনো, বড় 5 মাস মানে এনাফ টাইম যদি প্রিলিমস এর জন্য ধরে নিই। তো এই যে কটা সাবজেক্ট আমাদের প্রিলিমস পরীক্ষায় আছে, 8টা সাবজেক্ট, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংলিশ, কারণ ইংলিশে থাকে 25টা নাম্বার। তো সেই 25টা নাম্বারকে পেতে হলে কিন্তু তোমার একটু হলেও ইংলিশের প্রতি জ্ঞান থাকা দরকার আছে, কারণ যেহেতু পুরোটাই হচ্ছে গ্রামারের উপরে। তো গ্রামারটাকে শেখার জন্য এবং ছোটবেলা থেকেই আমরা ইংলিশের মোটামুটি যবে থেকে আমরা বড় হয়েছি, ক্লাস 1 থেকে এখন ইংলিশ থাকে। তো ইংরেজি শিখতে এবিসিডি থেকে হাত ধরে শেখা, এবং তারপরে নানা রকম জিনিস আমরা শিখেছি। তো আজকে একদম আমি বেসিক একটা জিনিস শেখাবো, যেটা তোমরা ছোটবেলায় হয়তো অনেকে শিখেছো, বা অনেকে হয়তো বুঝতে পারোনি, বা অনেকে হয়তো অ্যাকচুয়ালি বুঝেছো, আই ডোন্ট নো। বাট আজকে সেই বিষয়টাকে একটু ছাড়িয়ে নাও, দেখো যে তোমার শেখার সাথে আমার শেখানোটা কতটা মিল আছে। যদিও আজকের ভিডিও টপিকটা কিন্তু একটা রিকোয়েস্টেড টপিকের ভিডিও, কারণ আমি অ্যাকচুয়ালি বিসিএস এর মানে পুরো একদম সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো যেগুলো বিষয় থাকে ইংলিশে, সেই বিষয়গুলো নিয়েই বোঝাই। কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে ভার্বস নিয়ে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ডিপলি জ্ঞান থাকাটা কিন্তু সব থেকে দরকার। কারণ তুমি যে বিষয়টাকে যখন তোমার অপশনে থাকবে, যে 4টে করে অপশন আমাদের বিসিএস এ থাকে, তো তার মধ্যে থেকে কোনটা সঠিক হবে, যদি তুমি সেরকম কনফিডেন্স না থাকো, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। এবং যেহেতু আমাদের বিসিএস তোমরা জানো নেগেটিভ মার্কিং আছে, তো আজকের বিষয় মানে ভিডিওটাও তোমাদের একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আই থিংক হেল্প হবে। ফার্স্টে বলে রাখি ভার্বস। ভার্বস সম্বন্ধে মোটামুটি আমরা ছোট থেকেই জেনে এসেছি যে ভার্বস মানে হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কোনো কাজ করাকেই ভার্ব বলে, যেটা সহজে ছোটবেলায় প্রত্যেক শিক্ষক স্টুডেন্টকে বোঝায় যে কাজ করাকেই ভার্ব বলে। কিন্তু এই ভার্বেরও কিন্তু অনেক প্রকার ভেদ আছে। তো সেই ভেদগুলো কি কি এবং কি কাজে লাগে এবং অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি, সেই সম্পর্কে উইথ এক্সাম্পলস দিয়ে আজকে কিন্তু আলোচনা। তো দেখো, একটি সেন্টেন্স গঠন করতে মেইনলি দুটি অংশ প্রয়োজন, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তো আমি একটা সাইডে সাবজেক্ট এবং প্রেডিকেট লিখে রেখেছি। সাবজেক্টকে তোমরা উদ্দেশ্য হিসেবে ধরতে পারো এবং প্রেডিকেটকে বিধেয় হিসেবে। প্রেডিকেট কি? টু সে সামথিং, অর্থাৎ কিছু বলতে চাই কার সম্বন্ধে, অ্যাবাউট দ্য সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে যে কিছু বলতে চাই তাকেই আমরা প্রেডিকেট বলবো। ঠিক আছে, এই অবধি আই থিংক ক্লিয়ার হয়েছে। এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি, হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্টের মধ্যে হিটাকে আমরা সাবজেক্ট দেখতেই পাচ্ছি, এবং ইজ এ স্টুডেন্ট এটাকে আমরা বলতে পারি প্রেডিকেট, অর্থাৎ এটা হচ্ছে বাক্যের একটা উদ্দেশ্য, অর্থাৎ কর্তা, এবং তারপর বাকিটা হচ্ছে বিধেয়। তো অর্থাৎ ধরো আমি বলি হি ইজ এ স্টুডেন্ট, সে কি করছে বা তার পরিচয় কি বা তার সম্বন্ধে কি, সেটা কিন্তু এই প্রেডিকেট আমাদের বোঝাচ্ছে। তো দেখা যাচ্ছে সাবজেক্টের পরিচয় দিচ্ছে হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট গঠন করে ভার্ব। সাবজেক্টের কোনো কিছু করা, থাকা বা হওয়া বোঝায় ভার্ব। তাহলে প্রেডিকেট কে গঠন করে? প্রেডিকেট গঠন করে হচ্ছে ভার্ব। এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রেডিকেট গঠন করে হচ্ছে ভার্ব, এবং সাবজেক্টে এই সাবজেক্টটার যে কিছু করা, থাকা, হওয়া ইত্যাদি বোঝায় হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট টেলস অর অ্যাসার্টস সামথিং অ্যাবাউট এ পারসন অর থিং। অর্থাৎ এ ভার্ব, অর্থাৎ একটা ভার্ব হচ্ছে সেই জিনিস বা সেই শব্দ যেটা হচ্ছে কোনো কিছু বোঝায় একটা মানুষ সম্পর্কে, একটা বস্তু সম্পর্কে, বা কোনো কিছু জিনিস সম্পর্কে। তো যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু বা কিছু সম্বন্ধে কিছু বলে তাকে আমরা বলবো ভার্ব। তাহলে দেখা যাচ্ছে যে ভার্ব আমাদের বলতে পারে হোয়াট এ পারসন অর থিং ডাজ, হোয়াট ইজ ডান টু এ পারসন অর থিং, এগুলো বলতে পারে হোয়াট এ পারসন অর থিং ইজ। ঠিক আছে, তো ফার্স্টে আমি একটা এক্সাম্পল দিই, হোয়াট এ পারসন অর থিং ডাজ। ধরো এটা, হোয়াট এ পারসন, থিং অর ডাজ। এটার উদাহরণ কি হতে পারে? এটার উদাহরণ হতে পারে গোপাল, অ্যাজ গোপাল লাভস, গোপাল হাসছে, গোপাল লাভস। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা দেখো, হোয়াট ইজ ডান টু এ পারসন অর থিং। হোয়াট ইজ ডান টু এ পারসন অর থিং। এটা সম্বন্ধে আমরা কি বলতে পারি? এটা সম্পর্কে আমরা বলতে পারি দ্য ডোর ইজ ব্রকেন।
দরজাটা ভেঙে গেছে, ব্রোকেন। আচ্ছা, নেক্সট কি 3 নাম্বার আমরা কি বলতে পারি? 3 নম্বরে বলতে পারি হোয়াট এ পারসন অর থিং ইজ। হোয়াট এ পারসন অর থিং ইজ, এটা বলতে পারি। তাহলে কি বলতে পারি? দ্য ক্যাট ইজ ডেড। প্রত্যেকটা সম্পর্কে আজকে আমরা ডিটেইলসে আলোচনা করছি। দ্য ক্যাট ইজ ডেড, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে হোয়াট এ পারসন থিং অর ডাজ, তাহলে গোপাল লাভ একটা মানুষ কি করছে সেটা সম্বন্ধে বোঝাচ্ছে। হোয়াট ইজ ডান টু এ পারসন অর থিং, কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে কি হয়েছে? দ্য ডোর ইজ ব্রোকেন, দরজাটা ভেঙে গেছে। হোয়াট এ পারসন অর থিং ইজ, দ্য ক্যাট ইজ ডেড, বস্তুটা কি হয়েছে বা কি হচ্ছে সেটা বোঝাতেও কিন্তু ভার্ব ব্যবহার হচ্ছে। তাহলে মোটামুটি আজকে ভার্বের সম্পর্কে তোমরা প্রথম স্টেজটা বুঝলে। এবার আমি লিখবো ভার্ব প্রধানত কিন্তু দুই শ্রেণী। এবার চলে আসবো আমি সেই জায়গায় যে জায়গাটা সম্পর্কে আমি আস্তে গিয়ে এতটা বোঝালাম। ভার্ব প্রধানত দুই শ্রেণী। সেন্টেন্স না বুঝলে কিন্তু ভার্ব বোঝা যায় না, সেই জন্য কিন্তু আমি একদম প্রথম থেকে স্টার্ট করেছি। এগুলোকে কিন্তু একদম বিগিনার্সরা একদম ইংলিশের বলতে পারো একদম গোড়াটা, যে প্রথম থেকে যে শেখার ব্যাপারটা থাকে সেটা কিন্তু। তো ভার্ব হচ্ছে কয় প্রকার? ভার্ব হচ্ছে দুই প্রকার। ভার্ব হচ্ছে দুই প্রকার, রাইট? এই দুই প্রকারের মধ্যে দেখো কি কি আছে। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর সেকেন্ড আবার হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আজকে আমরা দেখব প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, ঠিক আছে? প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল মানে কি? শুনেই না মনে হচ্ছে না একটা প্রধান প্রধান ব্যাপার? তো ব্যাপারটা এরকম, সাবজেক্টের প্রধান যে ভার্বটা থাকে, আমি আসছি পরবর্তী আলোচনায়। তো আমরা যেটা জানলাম যে ভার্ব অ্যাকচুয়ালি দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি। দেখো এর মধ্যেও আবার ভাগ আছে। কি ভাগ আছে? প্রিন্সিপাল ভার্বটাকে আমরা পারি ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা পারবো ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আর অক্সিলারি ভার্বকে পারবো প্রাইমারি অক্সিলারি এন্ড মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি এন্ড মডেল অক্সিলারি, ঠিক আছে? তাহলে ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা অক্সিলারি। আবার এই দুটো ভার্বকে আমরা দুভাগে ভাগ করে ফেলেছি। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ একটা আছে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্বের আরেকটা রূপ। সেটা হচ্ছে, আমি একেবারে ছকটা লিখছি যখন লিখেই দিই, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর নন ফাইনাইটে হচ্ছে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান। দেখো নন ফাইনাইটে কি আছে? পার্টিসিপল জিরান। তাহলে বোঝার ব্যাপার হচ্ছে, দেখো ইনফিনিটিভ পার্টিসিপল এন্ড জিরান। তো এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা প্রথম থেকে যদি দেখি সেন্টেন্স দিয়ে শুরু করেছিলাম। সেন্টেন্স হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় একটা সেন্টেন্সে। সেন্টেন্সের মধ্যে তোমরা জানো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে প্রত্যেকটা সেন্টেন্সে। তো আমি এখানে সাবজেক্ট আর প্রেডিকেট খুব ছোট করে বুঝিয়েছি, যেটা ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি। এইবার প্রেডিকেটটা ভার্ব তাছাড়া তো হয় না, প্রেডিকেট ভার্ব গঠন করে। তো এই ভার্বটা কয় প্রকার যদি তোমাকে তুমি কখনো ভাবো, তো মেন ভার্ব কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বে দুটো ভাগ আছে, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। আবার ফাইনাইট ভার্ব ইনট্রানজিটিভ হতে পারে, ট্রানজিটিভ হতে পারে। নন ফাইনাইট ভার্বের মধ্যে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড করছে, অক্সিলারি ভার্বের মধ্যে প্রাইমারি অক্সিলারি এন্ড মডেল অক্সিলারি। আই থিংক এই ছকটা এবার ক্লিয়ার হয়েছে। সো ভার্বস এর প্রথম আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কি? A verb which express the meaning of its own is called a verb with full meaning or principal verb. অর্থাৎ যে ভার্ব নিজেই নিজের পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তখন তাকে আমরা কি বলবো?
প্রিন্সিপাল ভার্বগুলো, অর্থাৎ যে ভার্ব নিজস্ব পূর্ণ অর্থ প্রকাশ করে এবং অপর কোনো ভার্বের সাহায্য না নিয়ে নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, তখন তাকে আমরা কিন্তু প্রিন্সিপাল ভার্ব বলবো। কি বলবো? প্রিন্সিপাল ভার্ব। মানে এই ভার্বটার কোনো রকম হেল্পের দরকার হয় না, যেটা বাকি বাংলা কথায় বলা হয়। তাহলে একটা এক্সাম্পল আমি দেখি। ধরো প্রিন্সিপাল ভার্ব হিসেবে লিখতে পারি বয়েজ প্লে, অর্থাৎ ছেলেরা খেলা করে। বয়েজ প্লে অর্থাৎ ছেলেরা খেলা করে। ঠিক আছে, এই সেন্টেন্সে প্লে এই ভার্বটি অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত, সাহায্য ছাড়াই কিন্তু নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করেছে। ছেলেরা কি করছে? খেলা করছে, অর্থাৎ পূর্ণ অর্থটা প্রকাশ করেছে। তো এখানে প্লে প্রিন্সিপাল ভার্ব সেন্টেন্স গঠনে কিন্তু সম্পূর্ণ করেছে। তাহলে এখানে হচ্ছে প্লেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটা হচ্ছে সেন্টেন্স গঠনে সাহায্য করেছে। আই থিঙ্ক প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে বোঝা গেছে। এইবার প্রিন্সিপাল ভার্বের আমি কিছু ভাগ দেখিয়েছিলাম। কি ভাগ? সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে ফাইনাইট ভার্বটা কি? দেখো, এনি পার্ট অফ এ ভার্ব দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ প্রেডিকেট অফ এ সেন্টেন্স ইজ কল্ড ফাইনাইট ভার্ব। যে ভার্ব প্রেডিকেট গঠন করে তাকে ফাইনাইট ভার্ব বলবো। অর্থাৎ ফাইনাইট ভার্ব আমরা কাকে বলবো? যে ভার্ব প্রেডিকেট গঠন করে। সাবজেক্টের নাম্বার ও পার্সন যা হবে, ফাইনাইটের সেই নাম্বার ও পার্সন হবে। এই জন্যই ভার্বের নাম ফাইনাইট হয়েছে। ফাইনাইটের অর্থ হচ্ছে লিমিটেড, অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা নিয়ন্ত্রিত। যেমন আই অ্যাম গ্ল্যাড, গড ইজ গুড, এ ক্যাট কিলস এ র‍্যাট। এই সব সেন্টেন্সে আমরা কি ব্যবহার করছি? অ্যাম, ইজ, কিলস প্রভৃতি ভার্বগুলোর সাবজেক্টও আছে, আবার প্রেডিকেট গঠন করেছে। বক্তব্য সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব হয়েছে। তো এই সাবজেক্টের নাম্বারে পার্সন অনুসারে নাম্বারে পার্সন করেছে, অর্থাৎ এগুলি ফাইনাইট ভার্ব। প্রত্যেক সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। ফাইনাইট ভার্ব ছাড়া কিন্তু ইংরেজিতে সেন্টেন্স গঠন হয় না। এটা কিন্তু খুব ভুল একটা কথা, যে তুমি যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে কিন্তু সেন্টেন্স গঠন হবে না। ঠিক আছে, তাহলে সাবজেক্টে যদি আমি কি বললাম? গড ইজ গুড। ধরো ফাইনাইট ভার্বের एग्जांपल আমি একটু দিচ্ছি। গড ইজ গুড। ঠিক আছে, গড ইজ গুড। তো এই সব জিনিস, অ্যাম, ইজ, স্কিলস, যেগুলো আমি উদাহরণ সহকারে বললাম, এই ভার্বগুলো কিন্তু সেন্টেন্সে এসে বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ করেছে, অর্থাৎ কোনো রকম খামতি নেই বোঝার। এবং সাবজেক্টের পার্সন এবং নাম্বার এই অনুসারে কিন্তু নাম্বার ও পার্সন তার নির্ধারিত হয়েছে। সুতরাং প্রত্যেক সেন্টেন্সে একটা করে ফাইনাইট ভার্ব থাকবে, এবং ফাইনাইট ভার্ব ছাড়া কিন্তু ইংরেজিতে সেন্টেন্স গঠন করা যাবে না। আশা করি অবধি বোঝা গেছে। ধরো রেন ড্রপস, ফায়ার বার্নস, হি গোস। অন্য পার্সন বা নাম্বারের ক্ষেত্রে এরকম কোনো পরিবর্তন হবে না। যেমন আই গো, উই গো, দে গো, ইউ গো। আই থিঙ্ক বোঝা গেছে যে কি বললাম। ধরো রেন ড্রপস, ফায়ার বার্নস বা হি গোস। এইবার একটা কথা আমি একটু নোটস হিসেবে বলে দিই, যদি যারা বিগিনার্স তাদের জন্য। আমরা বুঝতে পারি না ভার্বের শেষে কখন এস বা ইএস যোগ করা উচিত। এটা কিন্তু খুব অনেকে বড় হয়েও কিন্তু ভুল করে। থার্ড পারসন, যদি তোমার সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। ধরো তোমার যে ভার্ব, ঠিক আছে, যে তুমি যেটা লিখেছো যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। কি কি হতে হবে? থার্ড পারসন হতে হবে, প্লাস তার সাথে কিন্তু সিঙ্গুলার নাম্বার হতে হবে। তাহলে তোমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে পারবে। ধরো শুধু থার্ড পারসন হচ্ছে, সিঙ্গুলার নাম্বার হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এস বা ইএস যোগ করা যাবে না। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো রেন ড্রপস, রেন ড্রপস, আমি কিন্তু ড্রপের সাথে এস যোগ করলাম, রেন ড্রপস। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো ফায়ার বার্নস, হি গোস, হি গোস, ইএস যোগ করেছি। কেন? এটা থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার। বোঝা গেছে? তো আর অন্য পার্সন এবং নাম্বারের ক্ষেত্রে এরকম কিন্তু কোনো পরিবর্তন হয় না। ধরো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যেমন এস বা ইএস যোগ হচ্ছে, তার মানে তোমার অন্য পার্সন মানে থার্ড পার্সন ছাড়া অন্য যে কোনো পার্সন হলে, ধরো যখন আই হবে তখন কি হবে? আই গো। বুঝতে পারলাম? আই গো, আমি যাই। উই গো, দে গো, সবগুলোই। উই গো, দে গো। এগুলো কিন্তু কোন রকম ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। কিন্তু এই দেখো হির সাথে কিন্তু ইএস যোগ হয়েছে, হি গোস। ঠিক আছে, ইউ গো, এটাও কিন্তু হবে না। তাহলে কোনটাই হচ্ছে কোনটাই হচ্ছে না, এস বা ইএস যোগ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার হতে হবে। আই থিঙ্ক বোঝা গেছে প্রিন্সিপাল ভার্বের কি কি আছে, প্রিন্সিপাল ভার্ব কি হয়। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স গঠন হয় না। তো আজকে ভার্বের প্রথম ক্লাসে আমি যেটা তোমাদের সাথে আলোচনা করলাম সেটা হচ্ছে
টোটাল ভার্বের ছকটা আমি এখানে দিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে নন নন ফাইনাইট ভার্ব নিয়ে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের আরেকটা যে ফর্ম ছিল নন ফাইনাইট ভার্ব নিয়ে। নন ফাইনাইট ভার্ব টোটালটা আলোচনা করব, ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ আলোচনা করব, তারপরে আমি থার্ড পার্টে যাবো অক্সিলারি ভার্ব। অর্থাৎ আমি টোটাল ভার্বের একদম প্রথম থেকে শুরু করেছি এবং শেষে গিয়ে টোটাল এখানে গিয়ে শেষ করব। তো ক্লাসগুলো একদম মিস করো না, প্রথম থেকে শেষ অবধি দেখবে। একটার পরে যদি আরেকটা না দেখো তাহলে মানে মাঝখানটায় কেটে যাবে, বুঝতে পারবে না যে কিভাবে কি হচ্ছে। এবং এই ছোট ছোট যে কথাগুলো আমি বলছি কি করে এস বাই এস যোগ হয়, এগুলো দেখবে পরীক্ষায় আমাদের ডাব্লিউবিসিএস এও এসেছিল, ডটার্স ইন ল, ডটার ইন ল, আই থিঙ্ক 2020 সালের প্রশ্ন ইংরেজিতে এসেছিল। তো ওইগুলো তোমাকে জানতে হবে যে কোথায় এস বাই এস যুক্ত হচ্ছে, সেই জন্য কিন্তু এগুলো জানাতে হবে। খুব ছোট ছোট জিনিস, হয়তো খুব সূক্ষ্ম, দেখে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার খাতায় যখন তুমি সেটা করবে তখন সেটা কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি ডিপলি নলেজটা নেই, জ্ঞানটা নেই, সেই জন্য। ঠিক আছে, তো আজকে আমি এই পর্যন্তই রাখছি ক্লাসটা। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।